নমস্কার। আজ আমরা মহিন্দ্রা ম্যানুলাইফ মিড ক্যাপ ফান্ডটাকে একেবারে ভেতর থেকে বোঝার চেষ্টা করব। চলুন একসাথে দেখা যাক এই ফান্ডের খুঁটিনাটি বিষয়গুলো। আচ্ছা, যারা নিজেদের ইনভেস্টমেন্টে একটা ভালো গ্রোথ চাইছেন তাদের মনে এই প্রশ্নটা তো আসেই, তাই না? মিড ক্যাপ ফান্ড কি সত্যি সেই হাই রিটার্নের স্বপ্ন পূরণ করতে পারে? চলুন আজকের আলোচনায় এই উত্তরটাই খোঁজা যাক। তো আজ আমরা কি নিয়ে কথা বলবো এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা মিড ক্যাপের সুযোগগুলো বুঝব, তারপর ফান্ডটাকে ডিকোড করব, এর পোর্টফোলিও দেখব, পারফরম্যান্স অ্যানালিসিস করব, আর শেষে কিছু জরুরি বিষয় আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। এখানে আমরা বোঝার চেষ্টা করব যে এই মিড ক্যাপ ফান্ড জিনিসটা আসলে কি আর কেনই বা এটা ইনভেস্টরদের কাছে এত আকর্ষণীয়। একদম সহজ করে বললে, মিড ক্যাপ ফান্ডগুলো এমন সব মাঝারি সাইজের কোম্পানিতে ইনভেস্ট করে যাদের মধ্যে ভবিষ্যতের মার্কেট লিডার হয়ে ওঠার দারুণ সম্ভাবনা রয়েছে। মানে আজকের যে বড় বড় কোম্পানিগুলো আমরা দেখছি তারাও তো একসময় এই মিড ক্যাপ স্টেজে ছিল। দেখুন, মিড ক্যাপে বিনিয়োগের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। একদিকে যেমন হাই গ্রোথের সুযোগ থাকে, তেমনই এর সাথে ঝুঁকিটাও কিন্তু জুড়ে থাকে। যখন মার্কেট খারাপ থাকে তখন এগুলোতে ভলাটিলিটি বা ওঠানামা বেশ কিছুটা বেশি দেখা যায়। আর ঠিক এই কারণে সাধারণত লম্বা সময়ের জন্য, মানে ধরুন 7 বছরের বেশি আর একটু বেশি রিস্ক নেওয়ার ক্ষমতা থাকলেই এই ধরনের ফান্ডের কথা ভাবা উচিত। তো এবার আসা যাক আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রে, মানে মহিন্দ্রা ম্যানুলাইফ মিড ক্যাপ ফান্ডের কথায়। চলুন এই স্কিমটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ফান্ডটা সম্পর্কে কিছু বেসিক জিনিস জেনে নেওয়া যাক। এটা শুরু হয়েছিল 2018 সালে। এর পারফরম্যান্সকে তুলনা করা হয় নিফটি মিড ক্যাপ 150 টিআরআই এর সাথে। ফান্ডটা ম্যানেজ করছেন কীর্তি দালভি, কৃষ্ণ সাঙ্গভি আর মনীষ লোধার মতো অভিজ্ঞ একটা টিম। আর নিয়মটা হলো ফান্ডের মোট টাকার অন্তত 65% মিড ক্যাপ স্টকে রাখতে হবে। দেখুন, ফান্ডের অফিশিয়াল উদ্দেশ্যটা একদম সোজাসাপটা। এর একটাই লক্ষ্য মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে লং টার্মে ক্যাপিটাল বাড়ানো। মানে এটা পরিষ্কারভাবে একটা গ্রোথ ফোকাসড ফান্ড। আচ্ছা, তো এই ফান্ডের টাকাটা আসলে কোথায় লাগানো হয়েছে? চলুন এবার পোর্টফোলিওটা একটু ঘেটে দেখি ভেতরের ছবিটা ঠিক কেমন। পোর্টফোলিওটা দেখলেই একটা বেশ ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি চোখে পড়ে। দেখুন, ফোকাসটা কিন্তু মিড ক্যাপেই, প্রায় 70% বেশি। কিন্তু ডাইভার্সিফিকেশনের জন্য, মানে ঝুঁকি কমানোর জন্য, প্রায় 15% স্মল ক্যাপ আর 13%-এর মতো লার্জ ক্যাপ স্টকও রাখা হয়েছে। এতে কি হয়, লার্জ ক্যাপ পোর্টফোলিওতে স্টেবিলিটি আনে আর স্মল ক্যাপ আরও বেশি রিটার্নের সম্ভাবনা তৈরি করে। কোন কোন সেক্টরে বেশি টাকা লাগানো হয়েছে সেটা দেখলেও ফান্ডের স্ট্র্যাটেজিটা পরিষ্কার বোঝা যায়। ফিনান্সিয়াল সার্ভিসেস, হেলথ কেয়ার আর ক্যাপিটাল গুডসের মতো সেক্টরে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট। এই সেক্টরগুলো ভারতের ইকোনমিক গ্রোথের সাথে সরাসরি যুক্ত, আর ফান্ড ম্যানেজাররা হয়তো এখান থেকেই ভবিষ্যতের লাভের আশা করছেন। এবার যদি আমরা দেখি কোন কোন কোম্পানিতে টাকা রাখা হয়েছে, তাহলে দেখতে পাবো হেলথ কেয়ার থেকে গ্লেনমার্ক ফার্মা আছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থেকে ইন্ডিয়ান ব্যাংক, আবার অটো সেক্টর থেকে ইউনোমাইন্ডার মতো কোম্পানিও রয়েছে। মানে বোঝা যাচ্ছে ফান্ড ম্যানেজাররা বিভিন্ন গ্রোথ সেক্টর থেকে ভালো ভালো কোম্পানি বেছে নিয়েছেন। তো এত কিছু তো হলো, কিন্তু আসল কথা তো হলো পারফরম্যান্স, তাই না? মানে ফান্ডটা রিটার্ন কেমন দিয়েছে। চলুন এবার ডেটাগুলো দেখি। পুরো টেবিলটা দেখার আগে শুধু এই একটা সংখ্যা দেখুন, 26.84%। এটা হলো গত 5 বছরে এই ফান্ডের রেগুলার প্ল্যানের অ্যানুয়াল অ্যাভারেজ গ্রোথ। মানে দীর্ঘমেয়াদে কেমন গ্রোথ দিয়েছে তার একটা ঝলক এটা। এবার পারফরম্যান্সের পুরো ছবিটা দেখা যাক। এখানে কিন্তু একটা মিক্সড রেজাল্ট দেখা যাচ্ছে। দেখুন, 1 বছর আর 5 বছরের হিসাবে ফান্ডটা তার বেঞ্চমার্কের থেকে একটু পিছিয়ে আছে। কিন্তু আবার 3 বছরে আর একদম শুরু থেকে যদি দেখেন তাহলে কিন্তু বেঞ্চমার্ককে বিট করেছে। মানেটা কি দাঁড়ালো? মানে হলো শর্ট টার্মে ওঠানামা থাকলেও লং টার্মে একটা স্টেবল পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছে ফান্ডটা। তো এত সব ডেটা, এত সব তথ্য, এগুলোর মানেটা কি দাঁড়ালো একজন বিনিয়োগকারীর জন্য? চলুন সেটাই এবার এক জায়গায় করে বুঝে নিই। সোজা কথায় বলতে গেলে এটা একটা অ্যাক্টিভলি ম্যানেজড মিড ক্যাপ ফান্ড। এর মূল লক্ষ্য হলো লং টার্মে টাকা বাড়ানো। কাদের জন্য এটা ভালো? দেখুন, যারা অন্তত 7 বছরের বেশি সময় ধরে ইনভেস্ট করে থাকতে পারবেন আর বাজারের রিস্ক বা ভলাটিলিটি নিতে প্রস্তুত, তাদের জন্য এটা একটা অপশন হতে পারে। আর হ্যাঁ, একটা খুব জরুরি কথা,
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিন্তু বাজারের ঝুঁকির ওপর নির্ভরশীল, তাই বিনিয়োগ করার আগে স্কিমের সমস্ত ডকুমেন্ট খুব সাবধানে পড়ে নেবেন। তো পুরো বিশ্লেষণটা দেখার পর এখন প্রশ্নটা হলো, দীর্ঘমেয়াদী গ্রোথ স্ট্র্যাটেজির জন্য এই ফান্ডটি কতটা ফিট করে? এর উত্তরটা কিন্তু নির্ভর করবে এক একজন বিনিয়োগকারীর নিজস্ব লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার ওপর।